সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে। আমি নুজহাত-ই রহমান। যে কোনো সামাজিক বা পারিপার্শ্বিক অস্থিরতার শারীরিক এবং মানসিক প্রভাব পড়ে। আমরা মনের দিক থেকে যেমন অস্থির হই, তেমনি শারীরিকভাবে এর নানান রকম লক্ষণ ফুটে ওঠে। প্রিয় দর্শক, আজ আমরা এই অস্থির সময়ের নানান রকম শারীরিক ও মানসিক লক্ষণ এবং এর সুস্থতা নিয়ে কথা বলবো। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাক্তার ফাহিম আহমেদ রূপম। ডক্টর ফাহিম আহমেদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ভালো আছি। আমরা অস্থির সময় নিয়ে কথা বলছি। আসলে বিভিন্ন রকম অস্থিরতা আমাদের সমাজে পারিপার্শ্বিকতায় আছে, দেখেছি এবং চলছে। সে কারণেই আমাদের আজকের এই বিষয়টি নির্ধারণ করা যে শারীরিক এবং মানসিকভাবে আমরা কিভাবে প্রভাবিত হই। সত্যিই তো আছে, আমরা যখন মনে মনে অস্থির হই কোনো কিছু নিয়ে, সেটা নানান রকম শারীরিক লক্ষণ দিয়ে সেটার মানে সেটাকে প্রকাশিত হয়। তো সেগুলো নিয়েই আজ আপনার সাথে আসলে আলোচনা করতে চাই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে এই যে অস্থিরতা যে শব্দটা বলছেন বা উদ্বিগ্নতা বা এনজাইটি, এগুলো কিন্তু আমাদের জীবনেরই একটা অংশ, আমাদের স্বাস্থ্যেরই একটা অংশ বলা যায়। আমরা বিভিন্ন কারণে এই অস্থিরতার কথা আপনি যেটা বললেন বা উদ্বিগ্নতা বা এনজাইটির কথা বললেন, কিংবা প্যানিক, হঠাৎ করে বেশি আপনার অস্থির হয়ে যাওয়া বা উদ্বিগ্নতায় ভোগা, কিংবা যে কোনো কারণে আমাদের মধ্যে একটা ভয় ভীতি কিন্তু কাজ করতে পারে। এই যে ফ্যাক্টর, এই যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কিন্তু পরিবেশগত কারণে হতে পারে কিংবা আমাদের শরীরের ইন্টারনাল কিছু ফ্যাক্টরের কারণে কিন্তু এটা হতে পারে। দুইটা কারণে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে যে এই সমস্যাগুলোর আসলে লক্ষণগুলো কি, এবং এই লক্ষণগুলো জেনে আমাদের নিজেদের কি করণীয়, সেলফ কেয়ারটা কি আমরা করতে পারি, এবং এই ক্ষেত্রে আমাদের ফ্যামিলি বা সোশ্যাল সাপোর্টটা কীরকম হবে, এবং ঠিক একই রকমভাবে যখন এই সমস্যাগুলো আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে এবং দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস যখন আমরা এই সমস্যাটায় ভুগতে থাকবো, যার ফলে আমাদের স্বাভাবিক কার্যক্রমে, আমাদের প্রোডাক্টিভিটিতে, উৎপাদনশীলতায় কিংবা আমাদের মনে রাখাতে বা পারফরমেন্সে ব্যাহত হচ্ছে, তখন কিন্তু অবশ্যই হেলথ কেয়ার পার্সোনালদের সাথে যোগাযোগ করতে হবে। সেই জন্যই এই জিনিসগুলো একটু জানা দরকার আমাদের। ডেফিনেটলি আপনি চমৎকারভাবে একটু সেগ্রিগেট করলেন যে এটা পরিবেশগত কারণেও হতে পারে, আবার ভেতরগত কারণেও হতে পারে। একটু যদি আলাদা আলাদা ভাবে আসি, যে পরিবেশগত কারণে যখন হয় তখন আসলে কি ধরনের প্রভাব দেখা যায় মানসিক এবং শারীরিক দিক দিয়ে? দেখেন, এক্সটার্নাল ফ্যাক্টর অনেকগুলো আছে। যেমন মনে করেন, আমি সকাল থেকেই শুরু করি। সকালবেলা আমাকে অফিসে যেতে হবে, তাই না? আমাকে টাইমলি অফিসে পৌঁছতে হবে। রাস্তাঘাটে কি জ্যাম হবে কিনা, এটা কিন্তু আমাদের একটা অস্থিরতার কারণ হতে পারে। কিংবা আমি অফিসে গিয়ে আমি আমার কলিগদের সাথে কিংবা আমার ঊর্ধ্বতন যারা আছে তাদের মধ্যে আমি কোনো মানসিক চাপের বা অতিরিক্ত কোনো চাহিদার সম্মুখীন হতে পারবো কিনা, আমি অফিসে সেরকম পারফরমেন্স করতে পারবো কিনা, এটা নিয়ে কিন্তু আমাদের অস্থিরতার সৃষ্টি হতে পারে। একটা যেমন মাস ট্রমার কথা আমরা যেমন আগেও আলোচনা করেছি এই অনুষ্ঠানে, যে এই যে কিছু সামাজিক পরিবর্তনের ভেতর দিয়ে আমরা জাতিগতভাবে গিয়েছি, সেখানে একটা অস্থিরতা তৈরি হয়েছিল, এবং সেখানে কিন্তু একই জিনিসের মাধ্যমে একই ধরনের অস্থিতিশীলতায় সবাই ইম্প্যাক্টেড হয়েছে। এই ক্ষেত্রে কি কি ধরনের প্রভাব আপনারা দেখেছেন শারীরিক এবং মানসিক? এই যে আপনি মাস ট্রমার কথা বললেন, যেটা কিনা একটা কান্ট্রি ওয়াইজ বা নির্দিষ্ট লোকালয়ে খুব দ্রুত অনেক জায়গায় ছড়িয়ে যায়, এবং বর্তমানে এই ছড়িয়ে যাওয়াটা আরো বেশি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়াগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। প্রথম কথা হলো, এই জিনিসগুলো, এই ধরনের কনফ্লিক্টগুলো বা দ্বন্দ্ব বিবাদ কিন্তু আমরা প্রচুর দেখতে পাই। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিন্তু আমরা এখানে দেখতে পাই, এটা একটা ব্যাপার। দুই নম্বর হচ্ছে, একই রকম ভাবে এগুলা, এই যে কোনো ধরনের ভায়োলেন্স বা ওয়ার লাইক সিচুয়েশন গুলা, এগুলা দেখে কিন্তু আমাদের মনের মধ্যে ঠিক একই রকম ভাবে অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, বিভিন্ন ধরনের আনসার্টেনিটি বা অনিশ্চয়তা, এবং দীর্ঘদিন ধরে এই সমস্যাগুলো চলতে থাকলে ডিপ্রেশন বা বিষণ্ণতায় আমরা এফেক্টেড হই। প্রথম কথা যেটা হয়, যে এই ধরনের যে মাস যে সমস্যাগুলো হচ্ছে, এটার প্রথম
জিনিসেই শারীরিকভাবে যেটা পড়ে সেটা হচ্ছে কিন্তু আমাদের ঘুমের একটা ব্যাঘাত ঘটে। আমরা সব সময় ওই যে আমরা যে জিনিসটা দেখলাম, যে জিনিসগুলো আমরা এক্সপেরিয়েন্স করলাম, উইটনেস করলাম, বা যে জিনিসগুলো আমরা শুনলাম, হয়তো বা ডাইরেক্টলি আমরা ইনভলভও না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিজের মনের উপর একটা প্রভাবের কারণেই কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের ঘুমের সমস্যা হচ্ছে। কিংবা আমরা নাইটমেয়ার দেখছি, ওই একটা সিনটা বা ওই পিকচারটা দেখে আমাদের মধ্যে কিন্তু একটা দুঃস্বপ্ন আমাদের মধ্যে তাড়া করছে, এবং এর ফলে কিন্তু আমাদের একটা ঘুমের একটা ব্যাঘাত ঘটছে। এটা একটা ব্যাপার যে আমরা আনএবল টু স্লিপ প্রপারলি স্লিপ করতে পারছি না, কিংবা রাতের বেলা ঘুমালেও সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছি, এই ধরনের একটা সমস্যা হয়। ঠিক একই রকম ভাবে এই রকম একটা একটা যদি কোনো ধরনের ট্রমা হয় বা আঘাত হয়, আঘাত বলতে আপনি একেবারে ফিজিক্যালি ইনজুর্ড হবেন তা কিন্তু না। কেউ আপনাকে লাঠি দিয়ে মারলো কিংবা আপনি কোনো কারণে শারীরিকভাবে ক্ষত সৃষ্টি হলো, সেটাই কিন্তু ট্রমা না। আপনি যে কোনোভাবে মেন্টালি কিন্তু আপনি এটা ইনসাল্টেড হতে পারেন কোনো একটা জিনিস, মানসিক আঘাত যেটা আপনি হয়তোবা যে মানসিক আঘাত আপনি তখনই পাবেন যখন আপনি একটা এক্সপেক্টেড লেভেলে যেটা আশা করেন, সেই এক্সপেক্টেড লেভেলটা আনএক্সপেক্টেড বা অনাকাঙ্ক্ষিত ভাবে যদি আপনি এটা দেখেন বা আপনার মনের ভিতরে যদি একটা ইমেজ তৈরি হয়, তখন কিন্তু মেন্টাল ট্রমাটা সৃষ্টি হয়। এক্স্যাক্টলি, যেমন আপনি বললেন না যে একটা লাঠি দিয়ে বাড়ি দিল, সেটা শরীরের আঘাত অবশ্যই, কিন্তু সেটার একটা গভীর মানসিক আঘাতও আছে। এই লাঠির বাড়ি খাওয়াটা আমার জন্য ভীষণ, একদম আমি প্রচন্ড ব্যথা পেয়েছি, আমার জন্য সামাজিক অবমাননাকর, অবশ্যই ভীষণ সম্মানহানিকর, ভীষণ এম্বারেসিং, অস্বস্তিদায়ক। এইরকম যে অনুভূতিগুলো আমার ভেতরে বসে গেল, সেটাকে কিন্তু আমরা বলছি মানসিক ট্রমা। আঘাত। এরকম ইনজুরি অনেক আছে, মেন্টাল ইনজুরি বা মেন্টাল ট্রমা অনেক আছে। শারীরিক ট্রমার একটা ভালো দিক কি, এই জিনিসগুলো তো বাইরের দিকে দেখা যায়। কেউ একটা যে কোনো কারণে একটা ইনজুরি হলো, ইনসাল্টেড হলো, ট্রমাটাইজড হলো, সে কিন্তু চিকিৎসা করতে চায়। কিন্তু মানসিক ট্রমা হচ্ছে কি এমন একটা ব্যাপার, কেউ এটা কমিউনিকেশন করতে পারে না, ভেন্টিলেট করতে পারে না, অন্যের সাথে শেয়ার করতে পারে না, কিংবা অন্যরা, ইভেন তার ফ্রেন্ডস ফ্যামিলিরাও অন্যরা এটা বুঝতেও পারে না যে সে মানসিক কি একটা টার্মোয়েলের মধ্যে আছে। হ্যাঁ, সো কেউ যদি এটা শেয়ার না করতে পারে, এটা যেহেতু দেখা যায় না, এবং এই জিনিসটা তার কিন্তু সাবকনসিয়াস মাইন্ডে অনেকদিন থাকতে থাকতে একটা আনকনসিয়াস মাইন্ডে চলে আসে, এবং এরপরে কিন্তু তার এরকম বিভিন্ন শারীরিক ও মানসিক উপসর্গ দেখা দেয়। তাই এই ধরনের কোনো একটা সিচুয়েশন আসলে আমাদের প্রথম পরামর্শ থাকবে যে আপনারা অবশ্যই এই জিনিসটি শেয়ার করতে শিখুন। আপনার মনের অনুভূতি, মনের কষ্ট, মনের যাতনা যেটাই আছে না কেন, এটা আপনি যাকে আপনার ফ্যামিলি মেম্বার হোক, আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার হোক, যারাই আছে না কেন, কিংবা যারা বিশ্বস্ত হোক, তাদের সাথে আপনি শেয়ার করেন যেটা, এবং এই শেয়ারের মাধ্যমে যার কাছে শেয়ার করছেন তাদেরকে আমরা বলবো যে আপনারাও তার প্রতি একটা সিম্প্যাথেটিক এবং ইম্প্যাথেটিক হোক। হ্যাঁ, এর ফলে তারাও দুজনকে একটা কাউন্সেলিং করতে পারবে। যে কোনো মানসিক সমস্যা যদি শুরু থেকে আমরা একটা কাউন্সেলিং করতে পারি, ওষুধ ছাড়া চিকিৎসা বা নিজেদের মধ্যে কথা বলে চিকিৎসাটা যদি শুরু করা যায়, তাহলে কিন্তু এই ব্যথাটা, ট্রমাটাইজ হওয়াটার অনেক গভীরতা থেকে আমরা অনেকটা দূরে আসতে পারবো আর কি। এটা হচ্ছে মানসিক ট্রমা। আচ্ছা, আরেকটা যেটা আপনি জানতে চাচ্ছিলেন যে এনভায়রনমেন্টাল যে টার্মোলের কারণে যে সমস্যাগুলোর সৃষ্টি হয়, এই যে এংজাইটি, ফিয়ার, টেনশন, স্ট্রেস, এই স্ট্রেস কিন্তু বা মানসিক চাপ, যে চাপটা আমরা নিতে পারছি না, অতি উচ্চ চাপ, আমরা কিন্তু প্রতি মুহূর্তে একটা মানসিক চাপের মধ্যে আছি। হ্যাঁ, সাপোজ আমি এখানে প্রোগ্রাম করতে আসলাম, আমি কিন্তু একটা মানসিক চাপ ফিল করছি যে আমি কি বলবো, আমাকে কিভাবে দেখাবে, হ্যাঁ, আমি কি ঠিক মতো আপনার প্রশ্নগুলো উত্তর দিতে পারবো কিনা, বা দর্শকদের আমি ঠিক মতো কমিউনিকেট করতে পারবো না। এটা কিন্তু একটা চাপ, এটা একটা পজিটিভ চাপ। কিন্তু কিছু কিছু কিন্তু নেগেটিভ চাপও বা স্ট্রেসও তৈরি হয়, যে স্ট্রেসটা কিন্তু আমরা অনেক সময় একজন ইন্ডিভিজুয়াল নিতে না পারে। এই কারণে কিভাবে একটা স্ট্রেস কোপিং স্ট্র্যাটেজি বা ম্যানেজমেন্টটা কিভাবে হবে, তিনি একজন মানুষ কিভাবে বিভিন্ন ধরনের স্ট্রেসের সাথে কোপ আপ করবে বা এটা ম্যানেজ করবে, রিজলভ করবে, সেই জিনিসটা জানা দরকার। একটা স্ট্রেস বা মানসিক চাপ হয় হচ্ছে কি অ্যাকিউট বা হঠাৎ করে যেটা হয়, অর্থাৎ যেটা আপনার 3 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত স্থায়ী থাকে এরকম একটা টাইমে। কিন্তু এটা যদি 3 মাস বা তার বেশি সময় ধরে যদি যেটা আমি বললাম যে তার ঘুমের সমস্যা,
তার খাবার সমস্যা হচ্ছে, সে ঠিকমতো তার অফিসে সে কর্মক্ষম থাকতে পারছে না, সে আগে যে কাজটা করতো, যে ভালো কাজগুলো করতো সেটা সে করতে পারছে না। সে আগে এক্সারসাইজ করতো বা মেডিটেশন করতো বা ইয়োগা করতো বা সাইক্লিং করতো, সাঁতার কাটতো, এটা সে এখন মানসিক চাপের জন্য করতে পারছে না। এইরকমটা সমস্যা হলে, যেটাকে ক্রনিক স্ট্রেসের মধ্যে চলে যাচ্ছে, এরকম সমস্যা হলে কিন্তু তার অবশ্যই মেন্টাল হেলথ প্রফেশনাল বা কাউন্সিলরদের কাছে গিয়ে তার কিন্তু চিকিৎসাটা একটা শুরু করতে হবে। শারীরিক আর কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে শর্ট টার্মে বা লং টার্মে? আচ্ছা, শারীরিক শর্ট টার্ম ইম্প্যাক্টের মধ্যে হচ্ছে একটা হচ্ছে গিয়ে যে এই খাবার দাবার না করার জন্য বা ঘুমের সমস্যার জন্য বা এক্সারসাইজ করার না জন্য তার অবশ্যই সে অপুষ্টির শিকার হতে পারে, কিংবা তার দুর্বলতা ফিল হতে পারে, এবং তার রাতে ঘুম না হওয়ার জন্য পরবর্তী দিনে তার ওই ফ্রেশ ফিলিং বলেন বা যতটুকু সে একটা কাজে পার্টিসিপেট করতে পারতো বা একটা কাজে যতখানি পারফরমেন্স করতে পারতো, সেটা তার হ্যাম্পার হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় যে এই ধরনের স্ট্রেসে থাকার কারণের জন্য কিন্তু মানে ফরগেটফুলনেস হচ্ছে, সে ভুলে যাচ্ছে, সে মনে করতে পারছে না কিছু, ফলে তার যে কাজটা করা দরকার, এটা তার অফিস ওয়ার্ক হোক, সেটাতে করতে পারছে না, ফলে সে ব্যক্তিগতভাবে এবং তার অফিসও কিন্তু তার কাছ থেকে সেটা ঠিকমতো পাচ্ছে না, এফিসিয়েন্সির অভাব হচ্ছে। একটা ছোট বিরতির সময় হয়ে এলো, আর একটু বিস্তারিত শুনতে চাই আসলে শারীরিক ইম্প্যাক্ট গুলো। বিরতির পরে আবার নিয়ে আলাপ করব। প্রিয় দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আবার কথা হচ্ছে। ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে ডাক্তার ফাহিম আহমেদ রূপমের সাথে অস্থির সময়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে। ডক্টর, যেখানটাতে ছিলাম আমরা সেখান থেকে যদি একটু স্টার্ট করি, যে আপনি বলছিলেন কি ধরনের শারীরিক প্রভাব পড়ে এই সময়, যে মানসিক চাপ চলতে থাকে অস্থির সময়ে। অনেকগুলো অলরেডি বলেছেন আপনি শারীরিক প্রভাব, এরপরের বাকিগুলো যদি একটু হচ্ছে তার ক্রনিক কোনো যদি ডিজিজ থাকে, লাইক দীর্ঘমেয়াদী যে ডিজিজগুলো আছে, মনে করেন ডায়াবেটিস হোক, উচ্চ রক্তচাপ হোক, কোলেস্টেরল হোক, বা হার্টের ডিজিজ হোক, বা লিভার ডিজিজ হোক, বা থাইরয়েড ডিজিজগুলো হোক, এই রকম স্ট্রেসের কারণে কিন্তু বা মানসিক চাপের কারণে কিন্তু তার এই অসুখগুলো আনকন্ট্রোল বা অনিয়ন্ত্রিত হতে পারে। এটি হচ্ছে একটা সবচেয়ে বড় প্রভাব। তার শারীরিক যে অসুখগুলো, যেটা আগে কন্ট্রোলে ছিল মোটামুটি, এবং কন্ট্রোল রাখার জন্য তিনি যে ওষুধ খাওয়া বা লাইফস্টাইল দিয়ে যা যা জিনিসগুলা করা, সেই জিনিসগুলো তিনি করতেন, কিন্তু এখন এই ধরনের একটা টেনশনের কারণে তিনি এটা করতে পারছেন না, ফলে কিন্তু তার রোগটা একটা অনিয়ন্ত্রিত হয়ে যাচ্ছে। এটি একটি ব্যাপার। এবং দিনের পর দিন, মাসের পর মাস যদি এই ধরনের সমস্যায় ভুগতে থাকে, তখন কিন্তু দেখা যায় তার নতুন নতুন শারীরিক রোগের সৃষ্টি হতে পারে, যেমন তার হার্ট ডিজিজ হতে পারে কিন্তু এই ক্ষেত্রে, অর্থাৎ এবং উচ্চ রক্তচাপ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, হ্যাঁ, খাবার দাবারের ছিল না কিন্তু এখন হয়ে গেল। যে কোনো ট্রমাটাইজ কন্ডিশনে যদি বেশি দিন ধরে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তার মনের উপরের প্রভাব ছাড়াও শারীরিক নতুন নতুন রোগগুলো তার সৃষ্টি হতে পারে, কারণ তার তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, শরীরের যে গুড হরমোনগুলো সেগুলো ঠিক মতো সিক্রেশন হচ্ছে না, তার যে বিভিন্ন ধরনের নিউরোকেমিক্যাল আছে বা মেটাবলিক যে এনজাইমগুলো আছে, সেগুলো কিন্তু ঠিক মতো উৎপন্ন এবং ঠিক মতো আমাদের শরীরে নিঃসরণ হচ্ছে না। এরকম বিভিন্ন প্রক্রিয়ার কারণে, বিভিন্ন ধরনের ফিজিওলজিক্যাল প্রসেসের কারণে কিন্তু তার নতুন নতুন রোগও সৃষ্টি হতে পারে। ইভেন ফিভার বা ফিভারিশ হওয়া, এটাও কিন্তু তার হতে পারে। অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে এই ধরনের যে আমাদের পরিবেশ থেকে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলোতে আছে, সেগুলোতে আমরা কিন্তু সহজেই আক্রান্ত হতে পারি। ঘন ঘন সর্দি কাশি হতে পারে, ঘন ঘন ঠান্ডা লাগতে পারে আপনার, তারপর ঠিক একই রকম ঘন ঘন জ্বর, ভাইরাল ফিভার, এটা হতে পারে। এই ধরনের সমস্যাগুলো কিন্তু হতে পারে। মূলত এগুলো হচ্ছে শারীরিক প্রভাবের মধ্যে পড়বে। মানে ইমিউন সিস্টেম যেহেতু কমে যায়, সেহেতু সেখানে যে কোনো রকম রোগে আক্রান্ত হওয়ার ভীষণ সম্ভাবনা বেড়ে যায়। একটু আপনি হরমোনের কথা বলছিলেন, এই মুডের সাথে আসলে হরমোনগুলো কিভাবে জড়িত? যখন আমাদের বেশ কিছু গুড হরমোন আছে এবং বেশ কিছু ব্যাড হরমোন আছে আমাদের শরীরে, জানি। যেমন গুড হরমোনের মধ্যে আমরা জানি সেরোটোনিন, ডোপামিন আছে। ব্যাড হরমোনের মধ্যে আমাদের অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন আছে। যখন আমরা দেখা যায় যে খুব বেশি উত্তেজিত হই, খুব বেশি রাগ হই, বা খুব বেশি ফোবিয়া, ভয়, ভীতি, প্যানিক ডিসঅর্ডার, আনসার্টেনিটি কাজ করে, তখন আমাদের শরীরে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে, যেটাকে আমরা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ বলি, এগুলি তখন আমাদের শরীরে মাথা থেকে নিয়ে পুরো শরীরে
ভেগাস নার্ভ বলে একটা নার্ভ আছে, একটা বড় নার্ভ, এটার মাধ্যমে ওই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেট হয়, ফলে আমাদের রক্তনালীর ভিতরে রক্তচাপটা অনেক বেড়ে যায়, ফলে দেখা যায় যে রক্ত বেশি বেশি করে আমাদের শরীরে প্রত্যেকটা অর্গানে প্রবাহিত হয়। এর ফলে দেখা যায় হার্টে রক্ত বেশি প্রবাহিত হওয়ার ফলে হার্ট রেট বেড়ে গেল, আমাদের ব্রেইনে বেশি রক্ত প্রবাহিত হলে ফলে দেখা যায় যে ব্রেইন অ্যাটাক বা স্ট্রোক পর্যন্ত হতে পারে, হঠাৎ করে প্রেশার বেশি হয়ে মাথা ব্যথা হতে পারে, কিডনিতে আপনার খুব বেশি ব্লাড ফ্লো হয়ে আপনার কিডনির ফাংশন সাময়িকভাবে নষ্ট হয়ে যেতে পারে, আমাদের ইউরিনেশনে বা পেশাব করতে সমস্যা হতে পারে, এই ধরনের জিনিসগুলো হয়। ঠিক একই রকমভাবে উল্টাভাবে যদি আমরা হাসি খুশি থাকার চেষ্টা করি, আমরা এক্সারসাইজ করি, আমরা যদি গুড ফুড খাই, আমরা যেমন জানি যে তাজা শাকসবজি ফলমূল খেলে এইগুলো আমাদের মুড এলিভেটর, আমাদের সেরোটোনিন ডোপামিন নামক হরমোনগুলো নিঃসৃত হয়। ঠিক একই রকমভাবে জাঙ্ক ফুড, কোমল পানীয়, চা কফি খেলে কিন্তু এগুলো মুড ডিপ্রেস হয়, এখানে অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন এবং বিভিন্ন হরমোনগুলোর সিক্রেশন হয়। এটার মাধ্যমে কিন্তু আমাদের মেটাবলিজমেরও বা বিপাক ক্রিয়াতেও কিন্তু বিভিন্ন সমস্যা হয়। এই কারণে দেখবেন যারা মানসিক চাপে ভুগে তারা প্রায় বলে যে আমার বুক ধড়ফড় করতেছে, বুক চাপ দিয়ে আসছে, আমার খাওয়া যেন গলা থেকে নামছে না, আমার প্রচন্ড ঘাম হচ্ছে, আমার শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, আমার পেটটা যেমন গুড়গুড় করছে, আমার যেমন হজমের সমস্যা হচ্ছে না, আমি বাথরুম করতে গিয়েছি বাথরুম আমার হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু শারীরিক কোনো সমস্যার কারণে তো হতে পারে, কিন্তু এই যে অতিরিক্ত আপনার স্ট্রেস বা টেনশন বা এংজাইটি বা প্যানিক ডিসঅর্ডার ফোবিয়া থেকেও কিন্তু এই ধরনের জিনিসগুলো হতে পারে। দারুণ বলেছেন যে আমাদের লাইফস্টাইলে আসলে মানে ওটার উপরে নির্ভর করছে আমাদের সুস্থতা, এবং সেখানে আমরা যদি খাবার ঠিকঠাক মতো খাই, আমরা যদি ঠিকঠাক শরীরের যত্ন নেই, ঘুম থেকে শুরু করে শরীর চর্চা এই সব কিছু যখন করছি, তখন ঠিকই শরীর তার নিজস্ব নিয়ন্ত্রণে থাকছে। নিয়ন্ত্রণ মেকানিজমের মাধ্যমে শরীরটি একই রকম ভাবে একটা রিফ্লেক্স আমাদের দেয়। যেমন এই যে লাইফস্টাইলের কথা বলেন, ঠিক একই রকম ভাবে আমরা একটা জিনিস কিভাবে দেখছি, কিভাবে একটা পারসিভ করছি, সেটিও কিন্তু ইম্পর্টেন্ট। এই পারসেপশনের উপরে বা অ্যাটিটিউডের উপরেই কিন্তু আমাদের বিহেভিয়ার, ইমোশনাল যে রিয়াকশনগুলো এগুলো নির্ভর করে। আর একটু ভেঙে যদি বলেন। যেমন আমরা বলতে পারি যে মনে করেন খুব সিম্পলি ধরেন এক গ্লাসে অর্ধেক পানি আছে, তাই না? আপনি এখন ওই গ্লাসটাকে কিভাবে দেখতে চান? গ্লাসটা অর্ধেক খালি আছে নাকি গ্লাসটা অর্ধেকটা পানি দিয়ে পূর্ণ আছে? যারা পজিটিভ অ্যাটিটিউডের মানুষ তারা চিন্তা করতে চাইবেন যে এই গ্লাসটার মধ্যে অর্ধেক পানি আছে, এই পানিটা আমার পান করলে আমি আমি ভালো থাকবো। কিন্তু যারা একটু নেগেটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ থটগুলো যার মধ্যে বেশি বেশি করে আসে, হ্যাঁ, সে কিন্তু বলবে যে এই গ্লাসটা আমার অর্ধেক খালি, গ্লাসে অর্ধেকটা পানি নেই, অথবা আমি তো পানি খেতে পারছি না, এটা আমার তৃষ্ণা নিবারণ করবে না বা এটা জীবন ধারণের জন্য সহায়ক হবে না। অতএব আপনার শরীর এবং মনের উপরে পজিটিভ বা নেগেটিভ একটা প্রভাব ফেলবে। চমৎকার বলেছেন, আমার খুব ভালো লাগলো এই জায়গাটা যে আমার জীবন মানে আমি আসলে নির্ধারণ করছি, আমার জীবন দর্শনে নির্ধারণ করে দিচ্ছে আমি কেমন থাকবো। আমার জীবন দর্শন যদি পজিটিভ হয় তাহলে আমি পজিটিভ থাকতে পারবো জীবনে, মানসিকভাবে ভালো থাকবো, শারীরিকভাবেও ভালো থাকবো। আর যদি জীবন দর্শনটা নেগেটিভ হয় সেটা আমাকে শারীরিক মানসিকভাবেও নেতিবাচক দিকেই নিয়ে যেতে পারে। অবশ্যই। তবে কিছু কিছু ইফেক্ট আমাদের পরিবেশের বিভিন্ন ইফেক্টের কারণে আমাদের মনের উপরে একটা চিরস্থায়ী ছাপ বা দাগ ফেলে, যেগুলো অনেক সময় কেউ এটা ম্যানেজ করতে পারে না, ট্যাকেল করতে পারে না, কিংবা তার এটা সে হয়তো এটা সাপোর্টও পায় না। যেমন আমরা একটু বলতে পারি যে রানা প্লাজার ঘটনার কথা তো অবশ্যই মনে আছে, যে 10-12 বছর আগে বা তারও আগে যে ঘটনাটি ঘটেছে, কয়েক হাজার লোক মারা গেছে। এবং আমরা কিন্তু দেখেছি যে সেই সময় যারা রেস্কিউ করেছে, সেই সময় যারা ভলেন্টিয়ার ওয়ার্ক করেছে, কিংবা যারা ফায়ার ব্রিগেডের কর্মী ছিল, কিংবা ছাত্র জনতা বা যারাই তা এই রেস্কিউ করেছে, তাদের মধ্যে কিন্তু কেউ 5-6 বছর পরে ওই সিনটাকে বা ওই পিকচারটাকে ধারণ করে তাদের মধ্যে কিন্তু একটা সুইসাইডাল থট আসছে এবং তারা সুইসাইড করেই বসছে। হ্যাঁ, অতএব এই যে এটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলি। পোস্ট মানে পরবর্তীতে, স্ট্রেস মানে চাপ, ট্রমা হচ্ছে আঘাত, এবং ডিসঅর্ডার মানে অসুস্থতা। এটি কিন্তু মারাত্মক। কেউ যদি এই নেগেটিভ অ্যাটিটিউড বা নেগেটিভ পারসেপশনটা দিনের পর দিন রাখে, যে আমার দ্বারা কিছু হবে না, আমি কিছু পারবো না, আমার জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, হ্যাঁ, আমার জীবনে সাকসেসফুলি কিছু নেই, এই ধরনের যারা আছে, অর্থাৎ যারা ডিপ্রেশন বা বিষণ্ণতায় ভুগছেন, তাদের মধ্যে একটা নির্দিষ্ট অংশ কিন্তু একটা সময় পরে দেখা যায় যে তাদের মধ্যে
সুইসাইডাল থট আসে, মনে হয় যে এই জীবন রেখে লাভ নেই, আমি আত্মহত্যা করব, এর মাধ্যমে সবকিছু মুক্তি হবে, হ্যাঁ, কিংবা তিনি আত্মহত্যা করেই বসে। অতএব এই যে এটা আমাদের চিহ্নিত করার উপায় হচ্ছে গিয়ে যে এই ব্যক্তিটি বা এই মানুষটি যদি তার আগে যেরকম ছিল, হ্যাঁ, তার থেকে যদি তার মধ্যে কোনো চেঞ্জ আসে, সে কোনো কিছু মনে করতে পারছে না, সে ঠিকমতো পারফর্ম করতে পারছে না, হ্যাঁ, সে নিজের যত্ন ঠিকমতো নিতে পারছে না, সে সুশৃঙ্খলভাবে নিজেকে ব্যক্ত করতে পারছে না, এই ধরনের কিছু হলে অবশ্যই তার শারীরিক সমস্যাটা তো আগে নির্ণয় করতেই হবে। এটা করার পাশাপাশি অবশ্যই কোনো মানসিক সমস্যার জন্য অবশ্যই মেন্টাল হেলথ যারা প্রফেশনাল আছে তাদের শরণাপন্ন আগে থেকে খেয়াল করে শরণাপন্ন হওয়া। অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতি আবার নেব, ফিরে এসে আবার কথা বলবো। দর্শক, আরেকটা বিরতির সময় হয়ে এলো, সঙ্গেই থাকুন। চলছে প্রমিসেস জানতে চাই। আজ আমাদের সাথে আছেন ডাক্তার ফাহিম আহমেদ রূপম। কথা হচ্ছে অস্থির সময়ের শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে। ডক্টর, এই যে অস্থির সময়ের কথা আমরা বলছি, এই সময়ে খুব ভালনারেবল একটা শ্রেণী আছে আমাদের সমাজে, যারা মাদকে বিভিন্ন রকমভাবে মাদকে আসক্ত আছেন। কেউ কেউ সুস্থতার পথে আছেন, কিন্তু তাদের জার্নিটা চলছে। এই শ্রেণীটির সম্পর্কে কি বলবেন? তারা কেমন আছে এবং থাকে? রাইট, এই যে ভালনারেবল বা ঝুঁকিপূর্ণ যে যাদের কথা বললেন, এই গ্রুপটা কিন্তু আপনার টিনেজরা যেমন আছে, ঠিক একই রকম ভাবে মিডল এজও আছে, এবং আমাদের যে কিছু কিছু ক্ষেত্রে একটু যারা এল্ডারলি পিপল, তারাও কিন্তু কোনো না কোনো ভাবে এই অ্যাডিকশনের মধ্যে আসক্তি। এই অস্থির সময়ে বা এই ধরনের টার্মোইলে যখন যেখানে পরিবেশের মধ্যে আনসার্টেনিটি বিরাজ করে, যেখানে ঠিকমতো হয়তোবা দেখা যায় যে সামাজিক যে কোনো অস্থিরতা বা রাষ্ট্রীয় যে কোনো অস্থিরতা, দেখা যায় যে আমাদের কিন্তু ইকোনমিক লস হয়, আমরা আর্থিকভাবে একটু অসচ্ছল হয়ে যাই, এরকম একটা ব্যাপার আছে। অনেক সময় চিকিৎসা বা হাসপাতালে কিন্তু সঠিক সার্ভিসটা পাওয়া যায় না, বিভিন্ন কারণে আমাদের অনেকের লাইফ লসও হয়। আমরা হয়তোবা পরিবারের বা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে বা পরিচিত কারোর মধ্যে দেখি যে এই ধরনের অস্থিরতার কারণে তাদের জীবন বিপন্ন হয়েছে, জীবন নাশ হয়েছে। এই যে যারা ভালনারেবল গ্রুপ আমাদের সোসাইটিতে বললেন, যারা বিভিন্ন ধরনের অ্যাডিকশনে আক্রান্ত, তাদের কিন্তু অ্যাডিকশন গ্রহণের মাত্রাটা অনেক বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। যদিও আমরা বলবো যে কোনো সমস্যা উত্তরণের জন্য এই ড্রাগ নেয়া এটি অবশ্যই কোনো ধরনের সায়েন্টিফিক প্রক্রিয়া না, এবং এর মাধ্যমে কোনো সমস্যার সমাধানও হয় না। কিন্তু যারা এটা গ্রহণ করে তারা কিন্তু ভাবে যে এটা নেওয়ার মাধ্যমেই তার ওই সমস্যা থেকে তিনি মুক্তি পাবে। আচ্ছা, প্রথমে একটু বলে রাখা দরকার যে কারা এই মাদক গ্রহণ করছে। এক নম্বর কথা হচ্ছে যে পরিবারের কেউ যদি মাদক গ্রহণ করে, তাহলে তার পরবর্তী প্রজন্ম বলেন, পরবর্তী বংশধর বলেন বা চেনা জানদের মধ্যে কিন্তু মাদক গ্রহণ করার একটা আশঙ্কা অনেক বেড়ে যায়। কোনো পরিবারের বাবা কিংবা মা কিংবা দুজনে যদি সিগারেট স্মোকিং, অ্যালকোহল কিংবা আরো কোনো নেশায়, এটা কোকেইন বলেন, গাঁজা বলেন, অ্যামফিটামিন বলেন, বা কোনো কিছু আসক্ত হয়, তার ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এটা একটা গ্রহণ করা বা অ্যাডিক্টেড হওয়ার একটা আশঙ্কা থাকে। 2 নম্বর হচ্ছে গিয়ে তিনি যদি সামাজিক পারিবারিকভাবে কোনো কারণে নিগৃহীত হয়, হ্যাঁ, কোনোভাবে ইনসাল্টেড হয় বা কোনো ধরনের যদি ডিপ্রাইভড হয়, তখনও কিন্তু সে পরিবেশ থেকে বা সমাজ থেকে আলাদা করে নিজেকে রাখার জন্য কিন্তু তিনি ড্রাগে অ্যাডিক্টেড হতে পারে। এরপরে হচ্ছে কারো যদি সোশ্যাল সাপোর্টটা কম থাকে, অর্থাৎ আমাদের যে আগে যেটা ছিল যে আমাদের একটা জয়েন্ট ফ্যামিলি, সবাই সবার সাথে শেয়ার করতো, মুরব্বীদের কথা অনুযায়ী, চেইন অফ কমান্ড অনুযায়ী সব চলতো। কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে কিন্তু আমরা সবাই রাজা, এইরকম একটি ব্যাপার। ফলে ওই চেইন কমান্ডটা থাকছে না। এখন বাবা মারাও ছেলেদেরকে কোয়ালিটি টাইম দিতে পারছে না, কিংবা যেই টাইমটা দিচ্ছে কোনো বাবা মা ওই ছেলে মেয়েদের ইনসাইটে ঢুকে তাদেরকে সঠিক গাইড করা বা সঠিকভাবে প্যারেন্টিং করার মতো সময় পাচ্ছে না, কিংবা কিভাবে এটা করতে হয় সেটাও জানতে পারছে না। এই সমস্ত বিভিন্ন আইসোলেশনের কারণে, সোশ্যাল ডিপ্রাইভেশনের কারণে কিন্তু তাদের অ্যাডিকশন নেওয়ার ইয়েটা বেড়ে যায়। এবং ঠিক পিয়ার প্রেশারও তো একটা আছে, রাইট, এক্স্যাক্টলি, পিয়ার প্রেশারও একরকম আছে। এবং একসময় আমরা ধারণা করা হতো যে সচ্ছল পরিবারের বা যাদের আর্থিকভাবে যারা খুব সলভেন্ট, কিংবা বড় বড় স্কুল কলেজ, বেসরকারি স্কুল কলেজ, প্রাইভেটগুলোতে পড়ে যাদের টাকা পয়সা অনেক আছে, তারাই একমাত্র এই ধরনের নেশাগুলোতে আক্রান্ত হয়। পিয়ার প্রেশার একটা অন্যতম কারণ। তার বন্ধু বান্ধব
সহকর্মীরা যাদের সাথে তারা ক্লোজলি একসাথে অবসরের সাথে শেয়ার করে বা বন্ধুত্ব আছে, প্রতিনিয়ত উঠা বসা করে, একজন কিন্তু আরেকজনকে দারুণভাবে প্রভাবিত করতে পারে। এবং বিশেষ করে পিয়ার প্রেশারটা টিনেজ বা আর্লি অ্যাডাল্টের ক্ষেত্রে এটা একটা হওয়ার খুব আশঙ্কা থাকে যে ও তো এটা খাচ্ছে, আমি যদি এটা না খাই তাহলে তোর সাথে আমার ফ্রেন্ডশিপ থাকবে না। কিংবা যে খাচ্ছে সে বলছে তুই এটা না খেলে তুই আর কি বড় হলি, তুই আর কি অ্যাডাল্ট হলি, তুই আর কি প্রাপ্তবয়স্ক হলি, তোর তো ভবিষ্যতে কিছুই হবে না, হ্যাঁ তুই তো নিজে ডিসিশন নিতে পারবি না, এই ধরনের। তো এই ধরনের কারণে কিন্তু হচ্ছে। অতএব ঠিক একই রকম ভাবে যদি আর্লি এইজে বা টিন এইজে বা পিউবার্টি লাইফে যদি কেউ এই ধরনের অ্যাডিকশনে আক্রান্ত হয়, এটা কিন্তু তার বাবা মা ও অভিভাবককে তার প্রতি লক্ষ্য রাখতে হবে, সে কার সাথে মিশছে এবং তার ইমোশন বিহেভিয়ারে কোনো চেঞ্জ আসছে কিনা। সে যদি সবসময় খুব উত্তেজিত থাকে, তার যদি লেখাপড়া বা অকুপেশনের পারফরমেন্স যদি খারাপ হয়ে যায়, তার ডেইলি লাইফের যদি ছন্দ পতন ঘটে, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি তার কোনো না কোনো অ্যাডিকশনে হয়তো বা সে আক্রান্ত হয়েছে কিংবা তার মানসিক কোনো ধরনের সিকনেস আছে। অ্যাডিকশনের কথা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সময়ে যে কোনো অস্থিরতা কিন্তু অ্যাডিকশন গ্রহণের মাত্রা বেড়ে যায়। আমাদের দেশে যেহেতু আমরা এখনো এই যে কোনো ধরনের নেশা দ্রব্যের সোর্সগুলা কিংবা এটার যে বিপণন বা সাপ্লাই চেইনটা ঠিক আমরা ইন্টারফেয়ার বা ইন্টারাপ্ট করতে পারি নাই। এটা একটা অবাধভাবে বিভিন্ন সোর্স থেকে আসছে, হ্যাঁ সেই কারণে কিন্তু দেখা যায় যে এই মানে যে কোনো ধরনের নেশাদ্রব্য পুরো বাংলাদেশ ব্যাপী খুবই সহজলভ্য এবং এই নেশার দাম মানে অল্প থেকে নিয়ে শুরু করে অনেক দামি অনেক ধরনের কিছুই করে এবং এই কারণে কিন্তু এটা অ্যাডিকশনটা বেড়ে যায়। কোপিং স্ট্র্যাটেজি এই কারণে আমাদের কিভাবে আমরা এই অ্যাডিকশন থেকে দূরে থাকবো এবং কিভাবে আমাদের স্ট্রেস কোপিং ম্যানেজমেন্ট আমরা কিভাবে এটা কোপ করবো, ম্যানেজ করবো, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তাহলে কিন্তু আমরা অ্যাডিকশনটাকে ম্যানেজ করতে পারবো কিংবা অ্যাডিকশন থেকে দূরে থাকতে পারবো, ইভেন অ্যাডিকশনটা আমরা ছেড়েও দিতে পারবো। এই জিনিসটা আমাদের জানা খুব দরকার এবং সেটার জন্য অ্যাকচুয়ালি প্রফেশনালের হেল্প খুব প্রয়োজন। অবশ্যই আপনার প্রথমেই যে কোনো ধরনের মানসিক ট্রমা বলেন, এই যে স্ট্রেসের ব্যাপারে আলোচনা করছিলাম, প্যানিকের কথা, ডিপ্রেশনের কথা, এংজাইটির কথা, এগুলো যখনই কেউ মনে হবে যে সিমটমগুলো তার মধ্যে আছে, তখন শুরুতেই যদি তিনি কাউন্সিলরের কাছে যান বা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যান, তখন এবং তাদের কাছে গেলে কিন্তু এই প্রফেশনালরা যারা রোগীকে একটা রিঅ্যাসুরেন্স করেন যে তোমার সমস্যাটা কি হতে পারে, এই সমস্যাটা মোকাবেলা করার জন্য তোমার কি করতে হবে, তোমার ফ্যামিলি মেম্বাররা এই ক্ষেত্রে কিভাবে তোমাকে সাপোর্ট দিবে, কি আদৌ কোনো ওষুধ লাগবে কিনা, ওষুধটা লাগলে কতদিন খেতে হবে, এই ওষুধে কোনো সাইড ইফেক্ট আছে কিনা, কতদিন ইন্টারভেল লেভেলে তোমাকে আসতে হবে, কিংবা কাউন্সিলিং করলে তুমি কত সপ্তাহ পরপর করে আসবা, তোমাকে যে হোমওয়ার্ক বা হোম টাস্কটা দেওয়া হয় সেই জিনিসটা তুমি ঠিকমতো করে নিয়ে আসবা, এই জিনিসগুলো ফলো আপ করা, এগুলো সবগুলোই কিন্তু আপনার যারা মেন্টাল প্রফেশনাল আছে, সাইকোলজিস্ট আছেন, কাউন্সিলর আছেন, তাদের মাধ্যমেই কিন্তু এটা করা হয় এবং এটা মোর সায়েন্টিফিক। এই ধরনের জিনিসগুলো করা হলে শুরুতেই যদি চিকিৎসা পদ্ধতির আওতায় আনা যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলা প্রলংও হয় না, বাড়েও না, অতটা অ্যাগ্রাভেটও করে না এবং এমন পরিস্থিতির সৃষ্টি হয় না যে এই ড্রাগ অ্যাডিক্টেড রোগীদের পরবর্তীতে কোনো আমরা যেটা রিহ্যাব সেন্টার বলি বা হসপিটালাইজেশন বলে, এই সমস্ত প্রয়োজনটাও অনেক কমে আসে। হ্যাঁ, রিহ্যাবিলিটেশন সেন্টারের তো অ্যাকচুয়ালি একটা বড় ভূমিকা আছে এই ধরনের রোগ মানে মাদকাসক্তির চিকিৎসা, এবং সেখানে খুব একই সঙ্গে অনেকগুলো সেবা পাওয়া যায়। সেখানে যেমন ডাক্তারের সেবা থাকে, সেখানে কাউন্সিলর থাকে, সাইকিয়াট্রিস্ট মানে সাইকোলজিস্ট থাকেন, সেখানে অ্যাডিকশন প্রফেশনালস থাকেন, যারা রিকভারি হিসেবে আছেন, রিকভারির পথে আছেন, তারাও এসে খুব সুন্দরভাবে অ্যাডিকশন সেন্টারগুলোতে সাপোর্ট প্রোভাইড করে থাকেন। রিকভারিতে যারা থাকেন তারাও কিন্তু এই ভালনারেবল টাইমগুলোতে একটা ঝুঁকির মুখে থাকেন, রাইট? রিল্যাপস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাদের মধ্যে। এক্স্যাক্টলি, এই কারণে একটা ফলো আপে থাকাটা খুব ইম্পর্টেন্ট। ফলো আপে থাকা, আমরা অনেক সময় মনে করি যে তো ভালোই তো হলো বা আগের চেয়ে তো ভালোই আছে, আশা করি ভালোই হয়ে যাবে, কিন্তু আমাদের শরীরে কিন্তু একটা উইথড্রয়াল ইফেক্টটা যেটা বলেন বা ইম্প্যাক্টটা বলেন, এটা কিন্তু অনেকদিন থেকেই থাকতে পারে। এই কারণে একটা ফলো আপে রাখা, এই রিহ্যাব সেন্টারে বা ডক্টরের মাধ্যমে ফলো আপে থাকাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক একই রকম ভাবে এই রোগীদেরকে কিন্তু তার সোশ্যাল সাপোর্ট বা পারিবারিক সাপোর্ট এক্সটেন্ড করাও, এটাও কিন্তু খুব জরুরি। তাকে টাইমলি সময়টা দেওয়া, একটু রিক্রিয়েশনাল যে কাজগুলো আছে সেটাতে এনগেজ করা, ভলেন্টিয়ার কাজে এনগেজ করা, এটা কিন্তু মানসিক সুস্থতার জন্য খুবই দরকার। রিক্রিয়েশনের জন্য আমরা বাগান করতে পারি, আমরা সাইক্লিং করতে পারি, আমরা কোনো জায়গায় ঘুরতে যেতে পারি,
ঠিক আছে, আমাদের কেউ যদি আর্ট করতে চায় আর্ট করবে, গান করতে চাইলে গান করবে, নাচ করতে চাইলে নাচ করবে। এই যে এইটা মনের রিক্রিয়েশনের জন্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু করাটা মানসিক সুস্বাস্থ্যের জন্য দরকার। কোনো একটা ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক কাজেও কিন্তু আমাদের অংশগ্রহণ করতে হবে। কোনো একটা অর্গানাইজেশন যেখানে বিভিন্ন ডিস্ট্রেস পিপলদেরকে নিয়ে কাজ করা হয়, তাদের সাথে আমরা ভলেন্টিয়ার করতে পারি, সময় দিতে পারি, আমাদের জ্ঞান, মেধা, বুদ্ধি, অভিজ্ঞতাটা তাদের জন্য দিতে পারি, সুযোগ থাকলে আর্থিকভাবে তাদেরকে হেল্প করতে পারি। এই ধরনের ভলেন্টিয়ার কাজগুলো এবং রিক্রিয়েশনাল কাজগুলোও এই ধরনের মেন্টাল সাপোর্টের পাশাপাশি কিন্তু খুবই দরকার। এই কাজগুলোতে কিন্তু এনগেজ হওয়াটা খুবই দরকার। এবং সাথে সাথে এক্সারসাইজ, মেডিটেশন, প্রেয়ার, প্রয়োজনে ওষুধ খাওয়া, এগুলো তো চলতেই থাকবে। এর মাধ্যমে কিন্তু তার সার্বিক সুস্থতাটা সম্ভব। এই খুব ইম্পর্টেন্ট একটা জায়গা আসলে আপনি এনেছেন, এই যে ভলান্টারি অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত হওয়াটা আসলে খুব হেল্পফুল। ওই যে ডোপামিনটা সে থেকে পাচ্ছিল, মানে রিওয়ার্ডটা যে সে ড্রাগ থেকে পাচ্ছিল, সেই রিওয়ার্ডটা আসলে ভলান্টারি অ্যাক্টিভিটির থেকেই পেয়ে যেতে থাকে, যে কারণে তার পক্ষে মাইন্ডটা ডাইভার্ট করা সহজ। আরেকটা বিরতি আমরা নেব, তারপর এসে আবার কথা হবে। দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে অস্থির সময়ে শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে ডাক্তার ফাহিম আহমেদ রূপমের সাথে। শারীরিক মানসিক যে প্রভাবগুলো পড়ে অস্থিরতার, সেটা শুনলাম। একটা ভালনারেবল গোষ্ঠী নিয়েও আমরা কথা বললাম, যারা মাদকে আক্রান্ত আছেন, আসক্ত আছেন, তাদেরকে নিয়েও আমরা কথা বললাম। তো এই যে অস্থির একটা সময় আমরা ক্রস করছি, এই সময়ে আসলে আমরা নিজেদেরকে সাহায্য করার জন্য কি করতে পারি? প্রথম কথা হচ্ছে আমরা নিজেকেও সাহায্য করব এবং অপরকেও প্রয়োজনে সাহায্য করব। কারণ যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, তাই ভালো থাকতে হলে শুধু নিজেকেই ভালো না, আপনার পরিবারটা ভালো আছে নাকি, আপনার আশেপাশের সমাজটা ভালো আছে কিনা, রাষ্ট্রটা ভালো আছে কিনা, এই কারণে সবাইকে একযোগে কাজ করতে হবে। এই কারণে সুখী সমৃদ্ধশালী দেশ বা আমরা যে ডেভেলপ কান্ট্রি, ডেভেলপ নেশন বলি, ডেভেলপ নেশন হওয়ার জন্য প্রত্যেকটা মানে ক্ষুদ্র পার্ট হচ্ছে একজন মানুষ। তাই প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা ডিসিপ্লিন লাইফে অভ্যস্ত হতে হবে। আমরা এই শব্দটা যত উচ্চারণ করি আমরা সবাই জানি, কিন্তু আমরা ততটাই পালন করি না। আমরা যে নিয়মানুবর্তিতাও হতে চাই, এ কথা কে না জানে, কিন্তু এটা আমাদের হতে হবে। এটা আমাদের হওয়ার মধ্যে যে জিনিসটা আমাদের সঠিক একটা সঠিক নির্দিষ্ট সময় আমাদের খেতে হবে। ব্রেকফাস্ট বলেন, লাঞ্চ বলেন, ডিনার বলেন, এটা আমাদের একটা নির্দিষ্ট সময়কে খেতে হবে এবং খাওয়াটা অবশ্যই যেন স্বাস্থ্যকর খাবার হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা দামি দামি খাবার খেলাম বা হোটেল রেস্টুরেন্টের খাবার খেলাম, হ্যাঁ, ভাবলাম যে এই খেয়ে আমাদের ভালো থাকবো, তা তো না, বরং এই খাবারগুলো আমাদের শরীর এবং মনের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে। খুব সহজ। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ঘুমের ক্ষেত্রে আমাদের ঠিক একই রকম ভাবে নজর দিতে হবে। আমরা বলি যে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আইডিয়ালি খাওয়ার টাইম, এটাই কিন্তু উন্নত দেশের মানুষগুলো কিন্তু তাই করে। হ্যাঁ, যখন সূর্যোদয় ঘটে তখন সে পানীয় বা সলিড ফুডের মাধ্যমে খাবার শুরু করে এবং সূর্যাস্ত সময় বা তার কিছু পরেই সে খাবার গ্রহণ করে শেষ করে ফেলে। তারপরে ঘুমের জন্য প্রিপারেশন নেয়, পরবর্তী দিনকে পারফরমেন্সের জন্য প্রস্তুতি নেয়। এই ঘুমটার জন্য আমাদের ঠিক একই রকম ভাবে নজর দিতে হবে এবং এই ঘুমের জন্য যে সাউন্ড স্লিপের জন্য একটা স্লিপ হাইজিন একটা মেনটেন করতে হবে। এটা আমরা জানি যে ঘুমের আগে 1-2 ঘন্টা অন্ততপক্ষে কোনো মোবাইল, ফেসবুক, ইউটিউব, হ্যাঁ, কিংবা কোনো হরর মুভি যেটা শরীর এবং মনের উপর ইরিটেশন সৃষ্টি করে, চাপ ফেলে, এই ধরনের কাজগুলো কিন্তু করা যাবে না। 2 ঘন্টা আর লাস্ট মোমেন্ট পর্যন্ত তো মোবাইলে স্ক্রল করতে থাকি। এবং যারা এই যে স্ক্রল ম্যানিক হলে যেটা দেখা যায় যে স্ক্রল ম্যানিক ইদানিং আমাদের অনেক বেড়ে গেছে বিভিন্ন কারণে। এটা কারণে যেটা দেখা যায় যে আমাদের আঙ্গুলগুলোতে অস্টিও আর্থ্রাইটিস কিন্তু হয়। যারা খুব বেশি এই ফেসবুক বা মোবাইল স্ক্রল করে তখন কিন্তু দেখবেন তাদের মধ্যে একটা নার্ভনেস বা অসাড়তার সৃষ্টি হয় একটা সময় পরে। ফলে জয়েন্টটা যেন ঠিক মতো মুভ করছে না, এরকম একটা মনে হয়, হাতটা যেন ভারী ভারী লাগছে, গায়ে যেন শক্তি পাওয়া যায় না, এই ধরনের একটা জিনিস দেখা দেয়। তাই এই জিনিসটা একেবারে বাদ দিতে হবে। ইভেন ঘুমানোর 2 ঘন্টা আগে আপনি টিভি দেখাও বন্ধ করতে হবে, এটি একটি ব্যাপার। এবং আমরা তো বলি যে রাত্রে শোয়ার অন্তত 3 থেকে 4 ঘন্টা আগে রাতের খাবারটা খেয়ে তারপরে আপনার ঘুমাতে যেতে হবে। ঘুমানোর আগে একটু আপনি কিছু দুধ হালকা কিছু খেতে পারেন, কিছু
ফ্রুটস খেতে পারেন, যদি সমস্যা না হয় তারপরে আপনারা যেতে পারেন। একটা কনসেপ্ট আছে যে রাতে ক্ষুধা লেগে যাবে, আগে আগে যদি খেয়ে ফেলি তাহলে তো রাতে ঘুম ভেঙে ক্ষুধা লেগে যাবে, তখন আমি কি করব? এটা আসলে কতটুকু মানে ভ্যালিড? যারা ডায়াবেটিক রোগী আছে, হ্যাঁ, তাদের যেহেতু একটা নির্দিষ্ট সময়ে পরপর খেতে হয়, তাদের ক্ষেত্রে কিছুটা লাগতে পারে, কিন্তু ওই ডায়াবেটিক রোগীরা যদি পূর্ববর্তী লাইফ সাইকেলে তার নিয়মানুবর্তিতা আনে, তাহলে কিন্তু সেটা রাগার কথা না। আমরা তো ঘুমাচ্ছি 6 থেকে 8 ঘন্টার জন্য, ঠিক আছে? এবং এই 6 থেকে 8 ঘন্টা যদি আপনি, যে ব্যক্তিটা রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমাচ্ছে এবং সে সকাল 6টা বা 7টায় উঠছে, তার কিন্তু খুব বেশি ক্ষুধা পাওয়ার কথা না, আনটিল আনলেস তার খাবারটা, সারাদিনের খাবারটা যদি আপনার সঠিক হয়, সঠিক ক্যালোরি মেনটেন করে খায়, তাহলে কিন্তু তার সমস্যা হওয়ার কথা না। এটা পুরোটাই আমাদের অনেকটাই আমাদের একটা ভুল কনসেপ্ট, আইডিয়াটা ঠিক নয়। এটা ভাবারই সাইকোলজিক্যাল, রাইট? এটা পুরোটাই সাইকোলজিক্যাল। আমরা যেভাবে করি, আমাদের সমাজে দেখা যায় যে আমরা এই যে ইদানিং যেটা হয়েছে, এই যে ডিজিটাল মিডিয়াগুলো নিয়ে যে আমরা আলোচনা করি, এগুলোকে কিন্তু এখন মানে ডিজিটাল কোকেন বলা হচ্ছে। এগুলো এমনই কোকেন, আফিমের মতোই এটা আমাদের নেশা তৈরি করে। এবং এই নেশায় আমরা যখন পড়ি, তখন বিভিন্ন সোর্স থেকে আমরা ফিল্টার না করে কিন্তু তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি। অতএব আপনার যে সোর্সগুলো, এটা অথেন্টিক কিনা, এটা কিন্তু ফিল্টার আপনাকে করতে হবে। এবং এখন কিন্তু এই ফিল্টার করার জন্য বিভিন্ন ধরনের অনেক ধরনের এই রিউমার স্ক্যানার, তারপরে আপনার বিভিন্ন ধরনের কিন্তু ইয়াও আছে, সাইটগুলোও আছে, ওগুলো থেকে আপনাকে এগুলো ফিল্টার করে নিতে হবে এটা আপনার জন্য উপযুক্ত কিনা। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে সবকিছুই জানতে হবে, সব সোর্সে জানতে হবে, সব ইনফরমেশনে জানতে হবে, তা তো না। আপনি আপ টু ডেট থাকেন। এর প্রতি যে আগ্রহ ইদানিং আমাদের বেড়েছে, যে ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন সংবাদের মাধ্যমে, হ্যাঁ, এই জিনিসটা থেকে কিন্তু আমাদেরকে এই ব্যাপারে আমাদের একটা মাইন্ডসেট করতে হবে যে এই জিনিসটা আমরা ফিল্টারিং করে ফেলবো, কারণ এটা আমাদের মনের উপর যথেষ্ট নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। মানে বলছেন যে এই যে সর্বক্ষণই আমরা এই তথ্যের মধ্যে থাকছি, আপনি যে কথাটা বললেন যে সবই জানতে হবে, আসলে এটা জরুরি না, একদমই না। লিমিট করতে পারি কিভাবে? সেখানে কি কোনো প্রথম কথা হচ্ছে আপনার নিজের মাইন্ডসেটটা করতে হবে। আপনি কোন জিনিসটি দেখতে চান, কোন জিনিসটা আপনার জানা দরকার, আপনার লাইফের প্ল্যানিং, আপনার লাইফের স্ট্র্যাটেজি ঠিক করার জন্য, এবং আপনার মানে কর্মপন্থা ঠিক করার জন্য। এবং আলটিমেটলি আপনাকে যতই পরিবেশ কিছুটা হোস্টাইল হলে আমাদের শরীর মনের উপর এটা চাপ ফেলবে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। দিস ইজ আমাদের ইমোশনাল রেসপন্স। আপনি চারিদিকে আগুনের কুণ্ডলীর মধ্যে দাঁড়িয়ে আপনি তো গান করতে পারবেন না, হ্যাঁ, আপনি তো বাঁশি বাজাতে পারবেন না, আপনি তো হাসতে পারবেন না। সেই সময় আপনার মধ্যে কান্নাই আসবে, সেই সময় আপনি নিজেকে বাঁচাতেই চাবেন। এইটা নর্মাল ইমোশনাল রেসপন্স। সো আপনাকে প্রথম কথা হলো আপনাকে এটা সেট করতে হবে, ফিল্টারিং করতে হবে যে আপনার জন্য কতটুকু দরকার, কোন সময়ে দরকার। এটা আপনাকে কিন্তু নির্দিষ্ট একটা মাত্রায়, এই যে পরিমিতি বোধটা আমরা জীবনের যে সর্বক্ষেত্রে বলি, ঠিক একই রকম ভাবে এখানে আপনাকে প্রচন্ড ভাবে সিলেক্টিভ হতে হবে। দিনের কিছু নির্দিষ্ট সময় ঠিক করে নেওয়া নিজে, হ্যাঁ। আপনি মনে করেন রাত্রেবেলা শোয়ার আগে অনেকে নেগেটিভ থট গুলো আসে যে সারাদিনে আমি কি পেলাম না, ঠিক আছে, এই জিনিসগুলো আপনার কিন্তু পরবর্তী স্ট্র্যাটেজির জন্য, পরবর্তী লাইফের প্ল্যানিং এর জন্য দরকার। কিন্তু এই জিনিসটা আপনি রাতেবেলা ঘুমানোর আগে না করে আপনি বিকালের একটা টাইমে করেন, কিংবা অফিস থেকে আসার পরে রাত্রে শোয়ার আগ পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ের জন্য রাখেন। এভাবে করে কিন্তু আপনার প্ল্যানিংটা ঠিক করে নিতে হবে। হ্যাঁ, সো ঘুমানোর যেটা ব্যাপারটা আসলো, সেমনি করে আমরা ভালো থাকতে পারবো। এক্সারসাইজটাকে আমাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ করে নিতে হবে। আমরা যেমন ঘুমাই, আমরা যেমন খাই, আমরা যেমন জীবিকার জন্য কাজ করি, ঠিক একই রকম ভাবে যে কোনো ধরনের শারীরিক ব্যায়াম, পরিশ্রম, এটা অ্যারোবিক এক্সারসাইজ হোক, এটা ট্রেডমিল হোক, এটা আপনার মেডিটেশন হোক, এটা আপনার ইয়োগা হোক, যা কিছু আপনি বলেন না কেন, এগুলো কিন্তু সবগুলো আমাদের শরীর এবং মনের জন্য ভালো। এই জিনিসগুলো আপনার করতে হবে। অনেকেই যেমন ওই মানে অজুহাত, যেটা আর কি, অজুহাতই তো বলবো, যে দিনে সময় পাই না। হ্যাঁ, দিনের সময় পাই না যে ব্যক্তিটি বলে, সেই ব্যক্তিটিকে যদি আমরা 7 দিন 1 মাস ধরে ফলো করি, সেই সময়টা কিভাবে কাটছে দেখবে যে তিনি কিন্তু ফেসবুক, ইউটিউবে ডেইলি অন্তত 1-2 ঘন্টা বা তার চেয়ে বেশি সময় কাটাচ্ছে। হ্যাঁ, কিংবা সে এমন আলাপ আলোচনায় ফোনে ব্যস্ত আছে বা পরিবারের মধ্যে দিয়ে ব্যস্ত আছে, যেটা কিনা তার প্রোডাক্টিভিটি বা গুড হরমোন রিলিজ করতে খুব একটা সাহায্য করছে না। অতএব সামাজিকতাও রাখতে হবে। এমন না যে আপনি আইসোলেটেড হয়ে যাচ্ছেন, এটাও কিন্তু ঠিক নয়। কিন্তু
এই সময়টা একটা মি টাইম আমরা যেটা বলি, এই মি টাইমটা কিন্তু আপনাকে কিন্তু বের করে নিতে হবে। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ ডক্টর রূপম। মানে ওই অজুহাত না দেখে আমরা বরং প্রোডাক্টিভ কাজে নিজেদেরকে ইনভলভ করব এবং সেটাই আমাদের কোপিং মেকানিজমের সাহায্য করবে। আশা করি আজকে আলোচনা দর্শকদের অনেক উপকার হয়েছে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।